ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হলো গিয়ে সার্কিট ব্রেকার। আসলে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে সার্কিট ব্রেকারের আসলে গুরুত্বের কথা বলে শেষ করা যায় না। যে কোনো অনাকাঙ্ক্ষিত ফল্ট হলে বা যে কোনো দুর্ঘটনার হাত থেকে সার্কিট রক্ষা করার জন্য আসলে সার্কিট ব্রেকার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তা সার্কিট ব্রেকারে বোঝানোর আগে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, মানে ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি সার্কিট ব্রেকার নিয়ে আসলে আলোচনা করবো। এই যে সাপোজ আমি ধরি যে কোনো একটা লাইন আছে, এটা পাওয়া যাবে বিভিন্ন সুইচ গিয়ারের প্রথমে এই নিয়ে আলোচনা করা আছে। সুইচ গিয়ারের তা প্রথমে একটা কি লাইন আছে, এই একটা লাইন আছে, লাইন থাকার পরে এই একটা সার্কিট ব্রেকার সিম্বল, তারপরে সিটি আছে, সিটি একটা প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড আছে, তারপর ফিডার, মানে এইদিকে আমার লাইন চলে গেল। এখান থেকে সাপোজ লাইনে এই দিকতে চলে আসে, তার সাথে কানেকশন করা আছে একটা কি টিপ কয়েল, ব্যাটারি মানে ডিসি সোর্স, আর একটা রিলে, রিলে সংযুক্ত করা আছে। এখন প্রশ্ন হলো যে আসলে সার্কিট ব্রেকার আসলে কিভাবে কাজ করে। সার্কিট ব্রেকার কি কাজ করবে? আপাতত অবস্থায় প্রথম অবস্থায় লাইন যখন চালু থাকে, কোনো লাইনে যখন দুর্ঘটনা না ঘটে, তখন এই যে এখানে এটা লেগে কানেকশন মানে এইভাবে জয়েন করা থাকে, তার মানে লাইনটা এইভাবে চলে আসছে। আর এখানে একটা টান দেওয়ার মতন একটা ব্যবস্থা করা থাকে। আমার স্বাভাবিক অবস্থায় এই যে সিটির কাজটা কি, সিটির কাজটা হলে গিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে গিয়ে এই প্রাইমারিটি যতক্ষণ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত বেশি কারেন্ট মানে রেটেড কারেন্টের অতিরিক্ত কারেন্ট যতক্ষণ না প্রবাহিত না হবে, ততক্ষণ পর্যন্ত সিটি কি করবে, স্বাভাবিক অবস্থায় কোনো সিটিতে কোনো কাজ করবে না। কাজ না করলে রিলেও কোনো কাজ করে না। এখন প্রশ্ন হলে গিয়ে আসলে সার্কিট ব্রেকার কিভাবে একটা লাইনকে কিভাবে বিচ্ছিন্ন করে। মানে এই যে সার্কিট ব্রেকারের সংজ্ঞাই বলা থাকে এটা লাইনকে গেলে বিচ্ছিন্ন করে। এখন বিচ্ছিন্ন করার হবে লাইন, সার্কিট ব্রেকারের লেগে তিনটা টার্ম সম্পর্কে আলোচনা করতে হবে। আমি প্রথম অবস্থায় একটা মানে একটা লাইন ফিডার ধরে নিয়েছি, ধরলাম এটা স্বাভাবিক অবস্থায় এই লাইনে কারেন্ট প্রবাহিত হচ্ছে 500 অ্যাম্পিয়ার। স্বাভাবিক অবস্থায় কারেন্ট কত প্রবাহিত? 500 অ্যাম্পিয়ার। 500 অ্যাম্পিয়ার যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে, কোনো কারণে এই লাইনটা একটা ফল্ট হয়েছে, মানে এখান থেকে একটা ফল্ট দেখা দিয়েছে, এই লাইনে এখানে একটা ফল্ট দেখা দিয়েছে। যখনই ফল্ট দেখা দিয়েছে, ফল্ট দেখা দিলে কি হবে, তখন তো এই যে 500 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছিল স্বাভাবিক অবস্থায়, তখন তো আর 500 থাকলে না, 500 থাকবে না, তার দ্বিগুণ। তার মানে কি এই 1500 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। যখনই 1500 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে 1500 অ্যাম্পিয়ার কারেন্ট কি এই লাইনের জন্য কি বিপজ্জনক? বিপজ্জনক হলে কি হবে, এই 1500 অ্যাম্পিয়ার কারেন্ট যখনই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন এই সিটির সেকেন্ডারিতে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়। অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার পরে এই রিলেকে কি করা হয়, অতন্ত্র করে হয়। এই রিলে তখনই দেখছে যে আসলে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হচ্ছে। যখনই অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই রিলে কি করবে, এই রিলে কয়েল এনার্জাইজড হবে, মানে রিলে কয়েল কাজ করবে, দেখছে যে না এখন এখন এই লাইনে অতিরিক্ত কারেন্ট যেই প্রবাহিত আছে, রিলে কয়েল কি করবে, এনার্জাইজড করে দেবে। এনার্জাইজ যখনই করবে, তখন এই এখান থেকে কানেকশনে সংযোগ হয়ে দেবে, হওয়ার পরে এই সার্কিটটা কি কমপ্লিট হয়ে যাবে। যখনই এই সার্কিট কমপ্লিট হয়ে যাবে আর এই ট্রিপ কয়েল কি এনার্জাইজড হয়ে যাবে। ট্রিপ কয়েল যখনই এনার্জাইজড হবে মানে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে গেলে কি করবে, এই যে সার্কিট ব্রেকারের এখানে যে স্প্রিং এর সিস্টেম করা আছে, এ তখন এখানে টান দেবে। যখনই টান দেবে, তখন পজিশনটা কি হয়ে যাবে, পজিশনটা তখন এরকম হয়ে যাবে, এরকম একটা টান দেবে। তার মানে কি এই যে এই পার্ট থেকে এই পার্টটা কি, এই যে যেখানে ফল্ট হয়েছে, যে লাইনটায় ফল্ট হয়েছে, তার মানে কি এই ভালো মানে পার্ট থেকে কি যেখানে ফল্ট হয়েছে সেটা কি এই যে সার্কিট ব্রেকারের মাধ্যমে কি সেপারেশন হয়ে যায়নি, সেপারেশন হয়ে গিয়েছে, তার মানে আলাদা হয়ে গেছে। এই জন্যই বলা আছে সার্কিট ব্রেকার এমন এক ধরনের স্বয়ংক্রিয় ডিভাইস, স্বয়ংক্রিয় বা ম্যানুয়ালি ভাবে অপারেশন করা যায়, যা অনাকাঙ্ক্ষিত অবস্থায় ত্রুটিযুক্ত সার্কিটকে ত্রুটিযুক্ত সার্কিটকে এই ভালো পার্ট থেকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে এই ইকুইপমেন্ট যা থাকে সেটাকে রক্ষা করে দেয়। এই জন্যই এই সার্কিট ব্রেকারের এটা হলো গিয়ে কাজ, যেটা রক্ষা করে দেয়। এটা মোটামুটি আলাদাভাবে আমি একটু বুঝালাম, ধারণা দিলাম সার্কিট ব্রেকার। এখন আসি যে আসলে সার্কিট ব্রেকারের তিনটা যে গুরুত্বপূর্ণ কি কাজ করে। সার্কিট ব্রেকারের তিনটা যে গুরুত্বপূর্ণ কাজ করে, আমি এখানে লিখছি 1 নম্বরে যে মেক অর ব্রেক ম্যানুয়ালি অথবা রিমোট আন্ডার নর্মাল কন্ডিশন। ওই যে কথা বলেছিলাম যে নর্মাল কন্ডিশন অবস্থায় যখন চলবে, এ হলে গিয়ে ম্যানুয়ালি মানে হাত দিয়ে অথবা রিমোট কন্ট্রোলের মাধ্যমে, রিমোটের মাধ্যমে আমরা এই সার্কিট ব্রেকার কি সংযোগও করতে পারি, আবার ওপেনও করে দিতে পারি। যেমন যেমন বলা যায় যে 1 নম্বরের কথার সাপেক্ষে, যখন মনে করো যে একটা লাইনই বা আমাদের ইলেকট্রিক্যালে বিভিন্ন সময় দেখা যায় যে সার্ভিসিং হয়, শীতকালের মৌসুমে হলে গিয়ে বিভিন্ন মানে মেনটেন্যান্সের কাজ করার প্রয়োজন হয়। ওই মেনটেন্যান্সের কাজ যখন প্রয়োজন করার হয়, তখন কি আমার সার্কিট ব্রেকার কি অফ করার প্রয়োজন হচ্ছে না? তখন আমরা সেটা কি করছি, এই যে আন্ডার নর্মাল কন্ডিশনে
সেটা অফ করছি আবার অন করছি, তার মানে বলা আছে মেক। মেক মানে কি, সেটা কানেকশনও করছে। আবার ব্রেক মানে কি, সেটা আমার কাজের সাথে আবার ওপেনও করে দিতে পারছে। দ্বিতীয় কন্ডিশনে যে বলা হচ্ছে ব্রেক, ব্রেক আন্ডার ফল কন্ডিশন। এই ব্রেক আন্ডার ফল কন্ডিশন হবে কি, অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ আমার লাইনে যখন কোনো সমস্যা দেখা দিচ্ছে, এই যে যখন সার্কিট ব্রেকারে ফল্ট হওয়ার অবস্থায় যে এই যে ব্রেক করে দিচ্ছে, তখন কি করছে, এটা কি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে না? এটা অটোমেটিক করার মতনই ক্যাপাসিটি এড হয়েছে। পরবর্তী পর্যায়ে 3 নম্বরে বলা হচ্ছে মেক অথবা ব্রেক ম্যানুয়ালি অথবা রিমোট আন্ডার ফল কন্ডিশন। এই ফল কন্ডিশনে সাপোজ আমার একটা ফল্ট হয়েছে, ফল্ট মানে প্রথমবার ফল্ট হয়েছে। এখন ওই ফল্ট হওয়ার পরে আমার লাইনটা ডিসকানেকশন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তারপরে আমি একবার ট্রায়াল দিয়ে দেখবো, মানে আরেকবার সংযোগ মানে কাজ করবো যে আসলে নেয় কিনা। সেই অবস্থায়ও কি আমি যাতে ফল্ট থাকা অবস্থায়ও যে ব্রেকার দিয়ে যাতে ক্লোজিং করতে পারি, সেই ক্যাপাসিটিও কি ব্রেকারে থাকতে হবে। এই জন্য এই যে এই 3 নম্বর যে কথার সাপেক্ষে, এই 3 নম্বর কথার সাপেক্ষে একটু পরেই আমি যখন একটা ম্যাথ দেখাবানি সিরিয়ালি ভাবে, তখন আসলে আরো ভাবে ক্লিয়ার ভাবে বোঝা যাবে না যে আসলে মেক অথবা ব্রেক ম্যানুয়ালি অথবা রিমোটে আন্ডার ফল কন্ডিশন কিভাবে ঘটনা ঘটছে। এটা হলো সার্কিট ব্রেকারের প্রথম একটা ধারণা। এখন আছে সার্কিট ব্রেকারের বিভিন্ন ভাগ আছে। এখন সার্কিট ব্রেকারের ভাগগুলো নির্ভর করে সার্কিট ব্রেকারের বিভিন্ন, আমরা যখন অন অফ হয় তখন এর উপরে বিভিন্ন আগুনের স্ফুলিঙ্গ হয়। এই আগুনের স্ফুলিঙ্গ মিনিমাইজ করার উপর ডিপেন্ড করে, মানে আগুনের স্ফুলিঙ্গ মিনিমাইজ করার উপর বেস করে আসলে এই সার্কিট ব্রেকারের নামকরণ করা হয়। যখন সার্কিট ব্রেকারের নামকরণের করার ভিতরে যেমন আমি যদি বলতে পারি, মানে সার্কিট ব্রেকারের ভাগের ভিতরে 1 নম্বরে বলা হয়েছে ভিসিবি, মানে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। 2 নম্বরে বলা যায় যে অয়েল সার্কিট ব্রেকার। 3 নম্বরে বলা হচ্ছে এয়ার ব্লাস্ট এই সিবি তে বুঝালাম সার্কিট ব্রেকার। আর 4 নম্বরে বলা হচ্ছে SF6, মানে SF6 সার্কিট ব্রেকার। তারপরে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস সম্পৃক্ত। তার মানে এই যে সার্কিট ব্রেকারের বিভিন্ন নামকরণ করা হয়েছে, এই নামকরণ করা হচ্ছে তাই মানে ওই সার্কিট ব্রেকারের ভিতরে তেল ব্যবহার করা হয়। তারপরে অনেক সময় মানে এয়ার, মানে শুধু নিরেট এয়ার ব্যবহার করা হয় এয়ারের মাধ্যমে। তারপরে এই যে ভ্যাকুয়াম মানে কি বায়ু শূন্য, মানে বায়ু শূন্যের মাধ্যমে কি সার্কিট ব্রেকারে এই অপারেশন গুলো কাজ করা হয়। তারপরে এই যে বর্তমান রানিং অবস্থায়, মানে বর্তমান পাওয়ার সিস্টেমে বড় বড় হাই ভোল্টেজের কাজ করতে বেশি ব্যবহার করা হচ্ছে এই SF6 আর ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। মানে পাওয়ার গ্রিডে মানে যেখানে আসলে 33 কেবির উপরে, 33 কেবির উপরে ম্যাক্সিমাম জায়গায় 33 কেবির উপরে ব্যবহার করা হচ্ছে এই SF6 সার্কিট ব্রেকার। আর 33 কেবির নিচে হলে সেখানে ব্যবহার হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তার মানে এই যে ডিস্ট্রিবিউশনের যে লাইনগুলো আছে, পল্লী বিদ্যুৎ, তারপরে যে ওজোপাটিকো, ডেস্কো, ডিপিডিসি, এগুলো জায়গায় এই যখনই 33, কারণ ওদের 11 কেবির ফিডার থাকে, তারপরে 11 কেবির ফিডার থাকে, 0.4 মানে 400 ভোল্টেজের ফিডার আছে, তারপরে 33 ভোল্টেজের ফিডার আছে, এইসব জায়গায় ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারও ব্যবহার করা। আর পিজিসিবি, মানে পিজিসিবি যেরকম এই যে পাওয়ার গ্রিডে কি আছে, 1,32,000 ভোল্টেজের লাইন আছে, তারপরে 2,30,000 ভোল্টেজের লাইন আছে, 400 ভোল্টেজ আছে, এইসব জায়গায় সবসময় SF6 সার্কিট ব্যবহার করা। এই SF6 সার্কিট ব্যবহার করার অনেক সুবিধা আছে। মানে এক একটা এক এক রকম সুবিধা আছে, যার কারণে যেটার সুবিধা বেশি সেটাই আসলে ব্যবহার করা হচ্ছে। এখন এই বর্তমানে লেগে SF6 সার্কিট ব্রেকারটা বর্তমানে বেশি আসলে প্রচলিত ভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যে আসলে সার্কিট ব্রেকারের কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যেরকম আছে বলে আর্ক ভোল্টেজটা কি, এই যে আমি কিছুক্ষণ আগে যে বললাম যে সার্কিট ব্রেকার যখন লেগে 2টা পার্ট, সার্কিট ব্রেকারের লেগে 2টা পার্ট থেকে একটা হলে গিয়ে মুভিং কন্টাক্ট আর একটা হলে গিয়ে ফিক্সড কন্টাক্ট। এই ফিক্সড কন্টাক্ট থেকে মুভিং কন্টাক্ট যখন সরে যায় ফল্টের অবস্থায় অথবা নর্মাল অবস্থায়, যখন আমরা সেটাকে ডিসকানেকশন করি, তখন ওই সময়ে হিউজ পরিমাণ আর্ক বা স্ফুলিঙ্গ দেখা দেয়। এখন ওই স্ফুলিঙ্গ যখন দেখা যায়, যখন দেখা যায়, তখন আসলে এই সার্কিট ব্রেকার যে থাকে, সার্কিট ব্রেকার সাপোজ যে সার্কিট ব্রেকার 2টা কন্টাক্ট আছে, এরকম একটা কন্টাক্ট, এই একটা কন্টাক্ট, এই যে এই কন্টাক্ট আছে,
এই কন্টাক্টের এখানে যে ধরনের ভোল্টেজ দেখা যায় মানে আর্কিং এর সময় সেই ভোল্টেজটাই বলা হচ্ছে আর্ক ভোল্টেজ। তার পরবর্তী বলা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। রিস্ট্রাইকিং ভোল্টেজ আমি এর আগে এখানে একটা চিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমার একটা সার্কিটের যে প্রথম অবস্থায় একটা সিস্টেম ভোল্টেজ আছে মানে স্বাভাবিক ভোল্টেজ। এই স্বাভাবিক ভোল্টেজটা কি মানে আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেমের যে 50 হার্জ মানে 50 হার্জে একটা সিস্টেমে যে আরএমএস ভোল্টেজ থাকে সেটা হলে যে তোমার মানে এটা স্বাভাবিক ভোল্টেজ। স্বাভাবিক ভোল্টেজ অবস্থায় এই জন্য বলা হচ্ছে এই যে এইটাকে স্বাভাবিক ভোল্টেজ আমি দেখাচ্ছি। তার পরবর্তী যে আমার ফল্ট শুরু হয়েছে যে কোনো একটা সময় ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার পরে একটা ফল্টের কি একটা পিরিয়ড আছে, ফল্ট হওয়ার পরে এই পর্যন্ত যে শেষ হয়েছে। তাহলে আমি বলছি যে রিস্ট্রাইকিং ভোল্টেজ। রিস্ট্রাইকিং ভোল্টেজ মানে কি এই যে এটাকে বোঝাচ্ছে লেগে রিস্ট্রাইকিং ভোল্টেজ এই যে ঘিজি ভিজি মতো। এই রিস্ট্রাইকিং ভোল্টেজ মানে কি একটা মানে দ্রুত যে ভোল্টেজটা হয় দ্রুত ভোল্টেজটা কখন হয় যখন ট্রানজিয়েন্ট পিরিয়ডে। এই জন্যই বলছি আর্কিং এর সময় যখন ওই যে কন্ট্যাক্ট সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ছুটে যাচ্ছে তখন এই আর্কিং এর সময় যখন কারেন্ট জিরো, এই যে কারেন্ট জিরো পজিশনে, এই কারেন্ট যখন জিরো পজিশনে যায় তখন ব্রেকারের আড়াআড়ি কন্ট্যাক্টের আড়াআড়িতে একটা ট্রানজিয়েন্ট ভোল্টেজ দেখা যায়। এই যে ট্রানজিয়েন্ট ভোল্টেজ দেখা দিচ্ছে, এই ট্রানজিয়েন্ট ভোল্টেজ যখনই দেখা দিচ্ছে এই ট্রানজিয়েন্ট ভোল্টেজকে আসলে রিস্ট্রাইকিং ভোল্টেজ বলা হচ্ছে। সে মানে আবার মনে করে যে ভোল্টেজ হওয়ার জন্য একটা অ্যাটেম্প নিচ্ছে, এটাকে বলা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। আর রিকভারি ভোল্টেজ মানে রিকভার হয়ে গেছে সবকিছু ঝামেলা শেষমেশ হওয়ার পরে যে ভোল্টেজ আসছে এই ভোল্টেজটা কি মানে আর্ক শেষ হওয়ার পরে আমার একটা স্বাভাবিক কাজ হওয়ার পরে আর্ক শেষ হয়ে গেছে, আর্ক শেষ হওয়ার পরে স্বাভাবিক ফ্রিকোয়েন্সি এই 50 হার্টসে, স্বাভাবিক ফ্রিকোয়েন্সি 50 হার্টসে এই সার্কিট ব্রেকারের কন্টাক্টের আড়াআড়িতে যে ভোল্টেজটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে রিকভারি ভোল্টেজ। এই যে সেটাকে বলা হচ্ছে যে রিকভারি ভোল্টেজ। তার মানে বোঝা যাচ্ছে যে রিকভারি ভোল্টেজটাই হলো গিয়ে সিস্টেম ভোল্টেজের সমান। মানে সিস্টেম ভোল্টেজটাই কি রিকভারি ভোল্টেজ। মানে সবকিছু শেষ হওয়ার পরে মানে আর্ক নির্বাপনের পরে যে ভোল্টেজটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে আবার রিকভারি ভোল্টেজ। এই জন্য রিকভারি ভোল্টেজকে অনেক সময় সিস্টেম ভোল্টেজ বলা হয়। এটা প্রশ্ন আছে আগে ভাইবা বোর্ডের প্রশ্ন বলে যে আসলে মানে এই যে সার্কিট ব্রেকারের একটা ভোল্টেজ আছে যে বিভিন্ন ভোল্টেজ পাওয়া যায় কন্ট্যাক্টের আড়িতে, তার ভিতরে কোন ভোল্টেজটা আসলে সিস্টেম ভোল্টেজের সাথে সমান হয়। এই যে সিস্টেম মানে রিকভারি ভোল্টেজটা কেন বলা হয় তাহলে সিস্টেম ভোল্টেজ কি 50 হার্জের রেসপেক্টে হয় আরএমএস ভোল্টেজ, এটাও আসলে 50 হার্জের রেসপেক্টে হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে রিকভারি ভোল্টেজ।